Welcome to Chakravarti's Competitive. Good morning. As I promised, আজ আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটি ফ্রম এম লক্ষ্মীকান্ত। তো বইটা হাতেই দেখতে পাচ্ছ। বিষয়টা হলো, দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বুক আই হ্যাভ এভার রেড। সো এই প্রসঙ্গে আমার যেটা অভিমত, এই বইটা খুব খুঁটিয়ে যদি রেডি করা যায় তাহলে সেই ক্ষেত্রে যেটা সব থেকে বেশি সুবিধা হবে, ইন্ডিয়ান পলিটি থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আটকাবে না। দুটো পয়েন্ট আগেই বলে নেব। ইন্ডিয়ান পলিটি থেকে যে প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন হয় না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকাটা ভীষণ দরকার যদি প্রশ্নগুলোর সঠিক উত্তর করতে হয়। ফার্স্ট অফ অল কনসেপ্ট, আর সেকেন্ড অফ অল কিছু ডেটা মিনস কত নম্বর আর্টিকেলে কি উল্লেখ আছে, এই কয়েকটা ব্যাপার। আর থার্ড একটা পয়েন্ট আছে টার্মিনোলজি মানে বেশ কিছু টার্ম রয়েছে, কিছু পলিটিক্যাল টার্মস। এই পলিটিক্যাল টার্মস গুলো তোমাদের জানতে হবে। আমি সবকটা খুব পয়েন্ট ওয়াইজ ধীরে ধীরে ডিসকাস করব। এই প্রসঙ্গে আমার যেটা অভিমত, বিষয়টা হলো, ফার্স্ট আমরা আজকে আমাদের টপিক নিয়ে ডিটেল ডিসকাশন দেব এবং তারপর সেখান থেকে প্রিভিয়াসলি আসা কিছু প্রশ্নের উত্তরও আমরা করব, পরীক্ষায় এসেছে যে প্রশ্নগুলো। এই মতো অবস্থায় আমাদের যেটা করণীয় সেটা হলো, আমাদের টোটাল বিষয়টা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আগে তৈরি করে নেওয়া যাক, যে আজকের আলোচনার বিষয়বস্তুটা কি, তাই তো? তো অ্যাজ আই প্রমিসড যে আমরা এম লক্ষ্মীকান্তের পার্ট 2 অর্থাৎ সিস্টেম অফ গভর্নমেন্ট দিয়ে স্টার্ট করব আমাদের এই লেকচার। আমি প্রিভিয়াসলি ইন্ডিয়ান পলিটি ডিটেলসে পড়িয়েছি প্রিলিমস লেভেলে। আজকের থেকে যে লেকচারটা দেব এটা স্পেশালি ডব্লিউবিসিএস এর মেন্স সামনে রয়েছে, এই দিকে তাকিয়ে। এবং যারা তোমরা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমাদের পুরোপুরি প্রিলিমসে যত রকমের প্রশ্ন আছে সবই কভার হয়ে যাবে। প্রথম আর একটা জিনিস, পার্ট 1-এ আমাদের কি রয়েছে সেইগুলো আমরা কেন আলোচনা এখন করলাম না, আলোচনা সেটাও করব, কিন্তু আমরা সেকেন্ড ফেজে। আগে বেসিক কনসেপ্টটা আমাদের মাথায় চলে আসুক, তারপর আমরা ফার্স্ট ফেজে চলে যাব। ফার্স্ট ফেজে যেটা যাব সেখানে কিন্তু আমাদের রয়েছে যে দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বরোড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের ওখানে রয়েছে যে সিটিজেনশিপ মানে স্টেট অ্যান্ড ডিউটি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে। এছাড়াও রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ। সেই জিনিসগুলো আমরা দেখব, কিন্তু তার আগে দেখে নেব আমরা যে একটা সিস্টেমের মধ্যে বাস করছি। আমাদের দেশে আমরা বলি আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করছি, যেখানে রিপাবলিক একটা সিস্টেম, অর্থাৎ ইট ইজ এ রিপাবলিক কান্ট্রি অলসো। মাইন্ড ইট, আমি কতগুলো টার্ম ইউজ করছি। আওয়ার কান্ট্রি ইজ সভারেন, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। সভারেন, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যালিস্ট। সোশ্যালিজম নিয়ে আলোচনা করার সময় গান্ধিয়ান সোশ্যালিজম, ফ্যাবিয়ান সোশ্যালিজম, ওকে, মার্কসিস্ট যে পয়েন্ট অফ ভিউ গুলো রয়েছে সোশ্যালিজমের ওপর সেটাও বলবো। তবে এক এক করে পলিটির বিষয়গুলো খুব টেকনিক্যালি যদি আলোচনা করা যায়, একটি প্রশ্ন পরীক্ষায় আটকাবে না। তো অ্যাজ ইউজুয়াল আজকে একটা লং লেকচার আমরা দিতে চলেছি। দিস ইজ এ ক্লাসরুম লেকচার, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। আই এম বিফোর ইউ, তোমাদের সামনেই আছি। ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন। সো যেটা ন্যাচারালি করে থাকো, তোমাদের যেখানে ডাউট হবে হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞাসা করে নেবে, স্যার এটা বুঝতে পারলাম না, দ্যাটস ইট, কোনো প্রবলেম নেই। সো আমরা আজকে আমাদের যে এম লক্ষ্মীকান্তের যে বইটা রয়েছে, সেই এম লক্ষ্মীকান্তের বইটা থেকে একদম ডিটেলসে প্রত্যেকটা ওয়ার্ডস আমরা ডিসকাস করব। এবং তার থেকেও বড় কথা, এই বইটি যারা পড়তে চাও, পার্সোনালি এই মুহূর্তে কাছে নেই, আমাকে যদি বলো
আমি তোমাকে যে চ্যাপ্টার পড়াচ্ছি সেই চ্যাপ্টার থেকে এম লক্ষ্মীকান্তের পিডিএফ ফরম্যাট আমি তোমাকে সেন্ড করে দেবো। ওকে, সো কোনো প্রবলেমই থাকলো না। তোমাদের কাছে যদি কারোর অনাদি কুমার মহাপাত্র থাকে সেখান থেকে পড়তে পারো। লুসেন্টে খুব ভালো রয়েছে। আমি যেটা করব, আমার ডিসকাশনটা দেওয়ার উদ্দেশ্যটা কি, পুরো বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিলাম। এবার তুমি যখন বাড়িতে পড়বে কোনো প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয় আমি আছি। কোয়েশ্চেন্স গুলো যখন ফেস করবে, তুমি বিলিভ মি, তুমি সব কটা প্রশ্নের উত্তর দারুণ করে পারবে। এবং এইটাই কিন্তু এখানকার ম্যাজিক। ক্লিয়ার? সো স্পেন্ডিং নো টাইম, শুরু করছি আজকের বিষয়। টপিক, মেন যে টপিক সেটা হলো সিস্টেম অফ গভর্নমেন্ট। কি বললাম? সিস্টেম অফ গভর্নমেন্ট। সিস্টেম অফ গভর্নমেন্টের আন্ডারে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো এক লাইনে আমি আগে বলে দিই তোমাদেরকে। ফার্স্ট, আজকে এই মুহূর্তে আলোচনা করব পার্লামেন্টারি সিস্টেম। কি বললাম? পার্লামেন্টারি সিস্টেম। নেক্সট আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব ফেডারেল সিস্টেম। তারপরে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, সেন্টার স্টেট রিলেশনশিপ, এমার্জেন্সি প্রভিশন, ইন্টার স্টেট রিলেশন এবং স্পেশাল ফিচার টু জম্মু কাশ্মীর। এই টপিক কটা আমাদের সিস্টেম অফ গভর্নমেন্টে রয়েছে এম লক্ষ্মীকান্তের পার্ট 2 এ। স্টেপ ওয়াইজ টেকনিক্যালি প্রত্যেকটা জায়গা খুব ডিটেলড ডিসকাশন করতে চলেছি। লিসেন টু মি। প্রথমেই একটা ধারণা নিয়ে আসা যাক যে পার্লামেন্টারি গভর্নমেন্ট বলতে হোয়াট ইজ পার্লামেন্ট। ফার্স্ট অফ অল তো একটা মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে পার্লামেন্ট কি, তাই না? তাহলে পার্লামেন্ট হলো, এক কথাই মনে রাখো, লোয়ার হাউস প্লাস আপার হাউস অ্যান্ড প্রেসিডেন্ট। তাহলে পার্লামেন্টে তিনটে পিলার রয়েছে। লোয়ার হাউস যেটাকে লোকসভা বলে, আপার হাউস যেটা রাজ্যসভা বলে পরিচিত, এবং আমাদের প্রেসিডেন্ট। অর্থাৎ পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে পার্লামেন্ট কি দিয়ে গঠিত। অনেকেই পরীক্ষায় অ্যান্সার করে চলে আসে লোকসভা আর রাজ্যসভা। লোকসভা কি, রাজ্যসভা কি আলোচনা করব, তার আগে আমার যেটা বলে নেওয়া প্রয়োজন, মনে রাখো এই যে আমরা ভোট দিই, ঠিক আছে, আমরা ভোট দিয়ে আমাদের যে জনপ্রতিনিধি নির্বাচন করছি, এই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সে কোথায় যাচ্ছে? সে যাচ্ছে লোকসভায়। ব্যাপারটা বুঝতে পারলে? পিপলস রিপ্রেজেন্টেটিভ। আর রাজ্যসভায় কারা যাচ্ছে? তারাও জনপ্রতিনিধি, কিন্তু দে আর নট ডাইরেক্টলি ইলেক্টেড বাই আস। এই জায়গাটা আমি বোঝাবো কিভাবে ইনডাইরেক্ট ইলেকশন হয়, সেটা রাজ্যসভা যখন পড়াবো তখন বলবো ডিটেলসে। কেমন? প্রেসিডেন্ট একটা পোর্শন থেকে গেল, তার মানে প্রেসিডেন্ট আলাদা করে পড়বো আমরা। প্রেসিডেন্টের পাওয়ার, প্রেসিডেন্ট কি কি করেন, প্রেসিডেন্ট কিরকম হেড আমাদের, আজকে ছোট্ট করে বলবো অবশ্য প্রসঙ্গক্রমে। সো আমাদের যে গভর্নমেন্ট, আমাদের দেশের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটা কেমন, কি বৃত্তান্ত, সেটাই আজকের আলোচনার বিষয়। তো প্রথমেই এই আলোচনাটা করতে গেলে পার্লামেন্টারি গভর্নমেন্ট অর্থাৎ আমাদের দেশে যে রাজনৈতিক যে বাতাবরণ, আমাদের দেশে যে সিস্টেমটা রানিং, যে মেশিনারি বলবো একটা, যে রাষ্ট্র চালক যন্ত্র, সেটাই হলো পার্লামেন্টারি সিস্টেম প্রথম। অর্থাৎ এই পার্লামেন্টে আমি কি বললাম? লোয়ার হাউস, আপার হাউস অ্যান্ড প্রেসিডেন্ট, এক এক করে চলে আসবো। তো তার আগে যেটা বিশেষ করে দরকার সেটা হলো এগুলো কোথায় উল্লেখ আছে? উল্লেখ আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানে। ব্যাপারটা ক্লিয়ার? ভারতীয় সংবিধানে উল্লেখ আছে। এখন ভারতীয় সংবিধানে যেটা উল্লেখ আছে সেই বিষয়টা কি কি উল্লেখ রয়েছে? ভারতীয় সংবিধানে প্রত্যেকটা জিনিস একটা বিশেষ বিশেষ আর্টিকেলে উল্লেখ করা থাকে। আচ্ছা, তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে তুমি ফেডারেল বলে একটা কথা বললে, তাহলে ফেডারেল বলতে কিন্তু সেন্টারের মধ্যে এবং স্টেটের মধ্যে আলাদা করে ক্ষমতা ভাগ করা থাকবে। অর্থাৎ ডুয়াল গভর্নমেন্ট আমি যেটি বলি, ফেডারেল সিস্টেম কাকে সাপোর্ট করে? ডুয়াল গভর্নমেন্টকে। আমরা দেখো রাজ্য সরকার বলি, তার মানে আমাদের রাজ্যের আলাদা করে সরকার রয়েছে, স্টেট গভর্নমেন্ট, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রে সরকার রয়েছে। মাইন্ড ইট। তাহলে ক্ষমতাও কিন্তু ভাগাভাগি আছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এবার যেটা ব্যাপার,
এবার এখানে আলোচনার বিষয়, তাহলে কি আমাদের রাজ্যের ব্যাপারটা কি পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট নয়? অবশ্যই আমাদের রাজ্যেও একই প্রসিজিয়ার মেনটেন হচ্ছে। আমাদের রাজ্যে যেটা, সেটাকে বলা হয় বিধানসভা এবং উচ্চ কক্ষকে বিধান পরিষদ। এই প্রসঙ্গে কথা বলে রাখা দরকার, বিধানসভা সমস্ত রাজ্যেই রয়েছে, বিধান পরিষদ কিন্তু আমাদের দেশের সমস্ত রাজ্যে নেই। প্রশ্ন আসতে পারে কোন কোন রাজ্যে রয়েছে বা কোন কোন রাজ্যে নয়, প্রসঙ্গক্রমে কিন্তু আমি বলবো, এটাও কিন্তু একটা প্রশ্ন। অর্থাৎ কোন কোন রাজ্যে আমাদের দেশে বিধান পরিষদ রয়েছে। একটা পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্যে বিধান পরিষদ আছে বা কোন রাজ্যটির বিধান পরিষদ নেই। তাহলে সেই ক্ষেত্রে তোমায় কিন্তু জানতে হবে কোন কোন। বিধান পরিষদ কি? মনে রাখো, লেজিসলেটিভ অ্যাসেম্বলি একটা হয় লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা, যেটা আমাদের রাজ্যে রয়েছে, লোয়ার হাউস। বিধান পরিষদ আপার হাউস। আমাদের রাজ্যে লোয়ার হাউস আছে, আপার হাউস নেই। মনে রাখো, ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ নেই। তোমরা MLA শুনেছ, MLC শোনোনি। অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল নেই। তাহলে বিধানসভা, বিধান পরিষদ এবং রাজ্যপাল, এই নিয়ে আমাদের রাজ্যের যে সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম, সেটা গঠিত হয়েছে। সেন্ট্রালে কি কি নিয়ে গঠিত হয়েছে? লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই স্টেট এবং সেন্ট্রাল এই দুটোর নিশ্চয়ই আলাদা আলাদা করে আর্টিকেল উল্লেখ থাকবে। খুব ইম্পর্টেন্ট দুটো আর্টিকেলের কথা উল্লেখ করছি, আর্টিকেল 74 অ্যান্ড আর্টিকেল 75। আর্টিকেল 74 এবং আর্টিকেল 75 সেন্ট্রালের ম্যাটারটা নিয়ে ডিসকাস করে। অর্থাৎ লোকসভা, রাজ্যসভার এবং প্রেসিডেন্টের যে পার্লামেন্টারি সিস্টেম, যেটা আর্টিকেল 74 আর 75 পার্লামেন্টারি সিস্টেমের সেন্ট্রাল পয়েন্ট অফ ভিউতে এটাকে ডিসকাস করে। হোয়ারএজ স্টেট রিলেটেড যে ম্যাটারটা আলোচনা হচ্ছে, সেটা কিন্তু আর্টিকেল 163, আর্টিকেল 163 163 এবং আর্টিকেল 164 164। তাহলে রাজ্যের ক্ষেত্রে 163 164, কেন্দ্রের ক্ষেত্রে 74 এবং 75 নম্বর আর্টিকেল। ব্যাপারটা ক্লিয়ার? খুব সুন্দর করে একটা জায়গায় ব্যাপারটা লেখা রয়েছে, আমি অবশ্যই ব্যাপারটা একটুখানি পড়েই বিষয়টা বলবো। Article 74 and 75 deal with the parliamentary system at the center. Article 163 and 164 in the state. Clear? Okay. এবার যেটা আমার বলার, খুব মন দিয়ে শুনবো। সেকেন্ড হলো, আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম যেটা নিয়ে আলোচনা করছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কতগুলো বক্তব্য এখানে রাখা হয়েছিল। আমি একটু ছোট্ট করে বলবো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তৈরি হয়। বিষয়টা বলি, ব্যাপারটা একটা জায়গায় রয়েছে যে দ্য পার্লামেন্টারি গভর্নমেন্টের অপর নাম কি? পার্লামেন্টারি গভর্নমেন্টকে অপর কি নামে আমরা জানি? পার্লামেন্টারি গভর্নমেন্ট ইজ অলসো নোন অ্যাজ ক্যাবিনেট গভর্নমেন্ট। নট সো মাচ ইম্পর্টেন্ট, ক্যাবিনেট আমরা জানি, ক্যাবিনেট গভর্নমেন্ট অর রেসপন্সিবল গভর্নমেন্ট। তার মানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হলো, পার্লামেন্টারি গভর্নমেন্ট ভীষণ রেসপন্সিবল। আচ্ছা, পার্লামেন্টারি কথাটা যখন বারবার ইউজ করছি, তাহলে তো আর একটা কথা ইউজ করতে হয়, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। কি বললাম? পার্লামেন্টারি গভর্নমেন্ট ভীষণ রেসপন্সিবল গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট অতটাও রেসপন্সিবল নয় কিন্তু স্টেবল। তাহলে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট is stable government but not as much as responsible that of parliamentary government. তাহলে পার্লামেন্টারি গভর্নমেন্ট কিন্তু নন স্টেবল গভর্নমেন্ট। স্টেবল নন স্টেবল বোঝাবো একটু পরে, বোঝাতে পেরেছি? কিন্তু যেটা এইখানে প্রসঙ্গক্রমে আসবে, ওয়েস্ট মিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট বলা হয়। কি বললাম? ওয়েস্ট মিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট। এই ওয়েস্ট মিনিস্টার নামে ইংল্যান্ডে একটা ব্রিজ রয়েছে, ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, ঠিক আছে? তো ওয়েস্ট মিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট বলতে কোন গভর্নমেন্টকে বোঝায়? পার্লামেন্টারি গভর্নমেন্ট। একটা প্রশ্ন তোমাকে দিচ্ছি, স্ক্রিনে দেখো, যে
ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট নিয়ে কিরকম ভাবে প্রশ্নটা এসেছিল পরীক্ষায় দেখে নাও। ওকে, সো আই হোপ তোমরা ব্যাপারটা কোয়েশ্চেনটা দেখেই বুঝতে পারছো যে কোয়েশ্চেনটা কিভাবে পরীক্ষায় এসেছিল। কেমন? সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান ইজিলি অ্যান্সার দিস কোয়েশ্চেন। কেমন? তাহলে আমরা কিন্তু আলোচনার মধ্যেই কোয়েশ্চেনের অ্যান্সার দেখো আলোচনা করে ফেললাম। বুঝতে পেরেছো? সো লেটস বিগিন। এখানে আমি তোমাকে একটা জায়গা আমি বলবো, সেটা হলো যে আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্টকে কিন্তু একটা রেসপন্সিবল গভর্নমেন্ট বলা হচ্ছে। কেমন? ওকে, আচ্ছা, আরেকটা জায়গা আমি পড়তে চাইবো, যেটা হলো যে আইভর জেনিংস কল্ড পার্লামেন্টারি সিস্টেম অ্যাজ ক্যাবিনেট সিস্টেম। এটা উক্তি, পরীক্ষায় অনেক সময় ডব্লিউবিসিএস এর মেন্সে অনেক সময় জানতে চাই কে কি বলেছে, তো উক্তিটা আমি বলে দিলাম। আইভর জেনিংস এর মতে আমাদের ক্যাবিনেট সিস্টেম টার্মটা আইভর জেনিংস দিচ্ছেন। ওকে, এবং এটা একটা রেসপন্সিবল গভর্নমেন্ট আমি অলরেডি বললাম। ইট ইজ ডেসক্রাইবড অ্যাজ, এটা কিভাবে ডেসক্রাইবড হয়েছে, ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট। এবং আফটার দ্য লোকেশন অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট হোয়ার দ্য পার্লামেন্টারি সিস্টেম অরিজিনেটেড। অ্যাকচুয়ালি এইখান থেকে আমি বললাম না যে ইংল্যান্ডের একটা ব্রিজের নাম ওয়েস্টমিনিস্টার, অ্যাকচুয়ালি ওয়েস্টমিনিস্টার একটা জায়গাও রয়েছে ইংল্যান্ডে। এখানে একটা খুব দারুণ আর একটা টার্ম আমি ইউজ করছি, টার্মটার মানে পরীক্ষায় দেয়। শোনো, প্রাইমাস ইন্টার প্যারেস। প্রাইমাস ইন্টার প্যারেস এর অর্থ কি? ফার্স্ট অ্যামং ইকুয়ালস। কাকে বলা হচ্ছে? প্রাইম মিনিস্টারকে। মনে রাখো, আমাদের ব্রিটিশ কাউন্সিলের মত অনুযায়ী, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বরোড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন পড়ব, ভারতের সংবিধান তো পৃথিবীর বিভিন্ন সংবিধানের ভালো ভালো জিনিসগুলো নিয়ে এসে সংকলিত করা হয়েছে। তো পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের আইডিয়াটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ পার্লামেন্ট থেকে। মনে থাকবে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। তাহলে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ ফার্স্ট অ্যামং ইকুয়ালস, অর্থাৎ প্রাইম মিনিস্টার যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তাকে বলা হচ্ছে তিনি তার যে কাউন্সিল অফ মিনিস্টার তাদের হেড নন। কাউন্সিল অফ মিনিস্টারের কিন্তু তিনি হেড নন, তিনি কি? ফার্স্ট অ্যামং ইকুয়াল, অর্থাৎ সকলে রয়েছে তাদের মধ্যে প্রথম। অনেকটা সুপ্রিম কোর্টের জাজ, মানে চিফ জাস্টিসের মতো। হি ইজ অলসো দ্য ফার্স্ট অ্যামং ইকুয়াল, নট হেড। এটা ভাবলে ভুল হবে। অবশ্যই উনি কিছু এক্সেস পাওয়ার তার হাতে থাকে, কিন্তু এক্সেস পাওয়ার থাকার অর্থ এই নয় যে তিনি তাদের মাথার উপর রয়েছেন। মাইন্ড ইট। এই প্রসঙ্গে বেশ কিছু কন্ট্রাডিক্টরি আইডিয়াস রয়েছে, আমি সবকটা ডিসকাস করছি। ক্লাসটা পুরোপুরি মনোযোগ দিয়ে বোঝো, খাতা পেন নিয়ে নোটস নিতে থাকো কিন্তু আমার প্রত্যেকটা জায়গা, এই যে আমি আলোচনাটা করছি। বুঝতে পেরেছো? যেহেতু তোমরা ইন ফ্রন্টে আমার রয়েছো ঠিকই, কিন্তু সামনে নেই, সেহেতু ইন্ট্রোডাকশনটা হয়তো ডাইরেক্ট হচ্ছে না, কিন্তু ইন্ট্রোডাকশনের মতো করে আমি চেষ্টা করছি বিষয়টাকে আলোচনা করার। কেমন? তো আমি কিন্তু ফার্স্ট অ্যামং ইকুয়ালটা বলে দিলাম। এইবার যেটা আমার বলবো সেটা হলো যে এই ক্ষেত্রে একটা কিন্তু বক্তব্য থেকেই যায়। ম্যাকিনটোশ বলে একজন আমার বলবো যে পলিটিক্যাল থিওরিস্ট, তিনি কিন্তু বলছেন আমাদের পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টকে প্রাইম মিনিস্টেরিয়াল গভর্নমেন্ট। কি বললেন? প্রাইম মিনিস্টেরিয়াল গভর্নমেন্ট। প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, আর যে গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার মুখ্য রোল প্লে করবে, মেন রোল প্লে করবে, সেখানে তাহলে প্রাইম মিনিস্টেরিয়াল গভর্নমেন্ট। এই প্রসঙ্গে দুটো টার্ম রয়েছে, আমি এর আগেও ক্লাসে বলেছি, আবারও বলবো, মন দিয়ে শোনো, নোট নাও টার্ম দুটো। ফার্স্ট হলো, আমি যেটা বলছি সেটা হলো ডি জুরি এক্সিকিউটিভ। কি বললাম? ডি জুরি এক্সিকিউটিভ। ওকে, এটার একটা আলাদা রকমের উচ্চারণ রয়েছে, তোমাদের সুবিধার জন্য আমি ডি জুরি এক্সিকিউটিভ বলে উচ্চারণটা করলাম। ওকে, এটার অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনটা কিন্তু আলাদা। ওকে, ডি জু এক্সিকিউটিভ এরকম অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশনটা। যাই হোক, সো আরেকটা হলো ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ। ডি জুরি এক্সিকিউটিভ, ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ, স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ স্পেলিং গুলো। ডি জুরি এক্সিকিউটিভের মানেটা কি? মন দিয়ে শোনো। ডি জুরি এক্সিকিউটিভ বলতে প্রেসিডেন্টকে বোঝাচ্ছে।
ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ বলতে প্রাইম মিনিস্টারকে বোঝাচ্ছে। তাহলে ডি জুরি এক্সিকিউটিভকে প্রেসিডেন্ট, ডি ফ্যাক্টো এক্সিকিউটিভকে প্রাইম মিনিস্টার। এবার আমার এখানে একটা বক্তব্য, ডি জুরি কথার অর্থ কি? নমিনাল এক্সিকিউটিভ, নমিনাল হেড, নাম সর্বস্ব, নমিনাল নাম সর্বস্ব যিনি প্রধান তিনি হলেন প্রেসিডেন্ট আমাদের দেশে। ওনার কিন্তু ভূমিকাটা নাম সর্বস্ব, ওনার পোস্টটা একটা সাম্মানিক পোস্ট, অ্যাক্টিভ নয়। উনি সাম্মানিক, উনি সবার প্রথম, হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন, কিন্তু ওনার পোস্টটা সাম্মানিক, সেই জন্য উনি ডি জুরি। তাহলে ডি জুরি কথাটার মানে কি দেখলাম? নমিনাল এক্সিকিউটিভ বা ডি জুরি এক্সিকিউটিভ, এবং এইটা প্রেসিডেন্টকে ডিনোট করে। হোয়ারএজ ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ বলতে রিয়েল এক্সিকিউটিভকে বোঝানো হচ্ছে। তাহলে মন দিয়ে বোঝো, ডি জুরি হলো নমিনাল বা নাম সর্বস্ব, সে হলো প্রেসিডেন্ট। ডি ফ্যাক্টো রিয়েল এক্সিকিউটিভ অর্থাৎ যিনি অ্যাক্টিভ তিনি হলেন প্রাইম মিনিস্টার। হ্যাভ ইউ গট দিস? আই হোপ ইট ইজ ক্লিয়ার। পরীক্ষার প্রশ্ন আরো কিন্তু রেডি হয়ে গেল, এখান থেকে যে কোনো রকমের কোয়েশ্চেন এলেই ইউ ক্যান অ্যান্সার। লেটস প্রসিড। দেখে নেব পার্লামেন্টারি গভর্নমেন্টের ফিচার্স গুলো কি কি। পার্লামেন্টারি গভর্নমেন্টের ফিচার্স গুলো আমরা এখন দেখে নেব, কেমন? তাহলে ফিচার্স গুলো যদি এক এক করে আলোচনা করি, ফার্স্ট পার্লামেন্টারি গভর্নমেন্টের যে ফিচার্সটা আমরা পাবো সেইটা কিন্তু আমরা, যেটা মন দিয়ে শোনো, সেটা হলো যে আলোচনা যেটা আমরা করছি, ফার্স্টেই আমি ফিচার্স হিসাবে নেব নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ। কি বললাম? নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ। নমিনাল এবং রিয়েল এক্সিকিউটিভ বলতে, নমিনাল এক্সিকিউটিভ হলো আমাদের প্রেসিডেন্ট, রিয়েল এক্সিকিউটিভ হলো আমাদের প্রাইম মিনিস্টার। এখন তাহলে এই প্রসঙ্গে যদি প্রশ্ন আসে, প্রশ্নটা খুব মন দিয়ে শোনো, তাহলে উত্তরটা দিতে পারবে। পরীক্ষায় ধরো একটা প্রশ্ন এসছে, হু ইজ দ্য হেড, হু ইজ দ্য হেড অফ দ্য স্টেট? এখানে স্টেট বলতে কিন্তু সম্পূর্ণ দেশকে বোঝানো হয়েছে। এইখানেও স্টেট নিয়েও কিন্তু তোমার একটা বড় রকমের একটা কন্ট্রোভার্সিয়াল ডেফিনিশন রয়েছে। স্টেট কোনো সময় রাজ্যকে বোঝায়, স্টেট কিন্তু কোনো সময় পুরো সম্পূর্ণ দেশকে বোঝায়। ব্যাপারটা ক্লিয়ার? সো কান্ট্রি, আমাকে যদি জানতে চাই হু ইজ দ্য হেড অফ দ্য স্টেট অর কান্ট্রি, অ্যাকচুয়ালি হেড, অ্যান্সার কি হবে? নেক্সট কোয়েশ্চেনটা করলে পার্থক্যটা বোঝা যাবে। হু ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট? মন দিয়ে বোঝো, তার মানে দেশ এবং গভর্নমেন্ট কিন্তু এক নয়। এই প্রসঙ্গে আমার বলার, নমিনাল হেড কে ছিল? প্রেসিডেন্ট, অর্থাৎ ডি জুরি এক্সিকিউটিভ। হি ইজ দ্য হেড অফ দ্য স্টেট। তাহলে দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট। লিখে রাখো, দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট, whereas the prime minister is the head of the government. মাইন্ড ইট? তার মানে একটা জিনিস, সরকারের যদি বলো যে প্রধানকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কে? সরকারের প্রধান হলো প্রাইম মিনিস্টার, আর দেশের প্রধান প্রেসিডেন্ট। হ্যাভ ইউ গট দিস? ওকে, সো লেটস প্রসিড। প্রথমেই মনে পড়ছে আমি সেন্টারের দুটো আর্টিকেল বলেছিলাম, আর্টিকেল 74 এবং আর্টিকেল 75। আর্টিকেল 74 কি বলছে? আর্টিকেল 74 মন দিয়ে শোনো। আর্টিকেল 74 কি বলছে আগে লাইনটা আমি পড়ি। আর্টিকেল 74 বলছে, আর্টিকেল 74 provides for a council of ministers headed by prime minister to aid and advise the prime minister in the exercise of his functions. ব্যাপারটা বোঝাবো। আর্টিকেল 74 এ উল্লেখ আছে যে প্রাইম মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টকে সর্ব ব্যাপারে এইড, এইড মানে সহায়তা করা, এবং অ্যাডভাইস, মানে উপদেশ
অর্থাৎ প্রেসিডেন্টকে সর্বদা সহায়তা করবে কে? প্রাইম মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার। এবং অ্যাডভাইস দেবে কে? এরাই, অর্থাৎ প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার। অর্থাৎ প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টকে সর্বদা অ্যাডভাইস দেবে এবং যে কোনো ব্যাপারে সহায়তা করবে। এটা উল্লেখ আছে আর্টিকেল 74-এ। এই প্রসঙ্গে একটা কথা আমার বলে রাখা প্রয়োজন। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তো আমি বলেছি তোমাদের, সংবিধান সংশোধন হয়েছে বারবার, তাই তো? আর্টিকেল 368 তো মনে পড়ে, যেটা সংবিধান সংশোধনের অধিকার দেয়। তো আর্টিকেল 360 অনুযায়ী সংবিধান সংশোধন হয়েছে বহুবার। তার মধ্যে 42তম সংবিধান সংশোধন খুব ইম্পর্টেন্ট, জানো, 1976 সাল। এবং 44তম সংবিধান সংশোধন, সেটাও জানো, 1978 সাল। এই 42তম এবং 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পূর্ণভাবে প্রেসিডেন্টকে এদের ওপর ডিপেন্ডেন্ট করিয়ে দেওয়া হয়েছে। মানে প্রেসিডেন্টের কাছ থেকে প্রায় সম্পূর্ণভাবে সমস্ত ক্ষমতাটাই কেড়ে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট নিজের থেকে কোনো সিদ্ধান্তই কিন্তু উনি নিতে পারবেন না, যদিও ওনার সিগনেচার লাগবে সবকিছুতেই, যদিও উনি শপথ বাক্য পাঠ করাবেন অনেককে রিক্রুটমেন্টের সময় বা অ্যাপয়েন্টমেন্টের সময়, ঠিক আছে, কিন্তু ওনার হয়তো ম্যাক্সিমাম বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ওনার সিগনেচার ম্যাটার করবে, কিন্তু সমস্ত কিছুই প্রেসিডেন্ট নিজের মাথা থেকে করবে না। প্রেসিডেন্ট আগে অ্যাডভাইস নেবে প্রাইম মিনিস্টার বা তার কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ ক্যাবিনেটের কাছ থেকে। অর্থাৎ আমাদের ক্যাবিনেট বা লোকসভা যেটা চাইবে, মেজরিটি যেটা চাইবে, প্রাইম মিনিস্টারের সঙ্গে সলা পরামর্শ করে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো যে প্রেসিডেন্ট নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যাপারটা ক্লিয়ার? এবং এটা সম্পূর্ণভাবে অধিকার প্রেসিডেন্টের খর্ব করা হয়েছে আর্টিকেল 42 এবং আর্টিকেল মানে অ্যামেন্ডমেন্ট 42 এবং অ্যামেন্ডমেন্ট 44 এর মাধ্যমে। আর্টিকেল 74 এই কথাটা বলছে। ব্যাপারটা ক্লিয়ার? সো লেটস প্রসিড। তাহলে আর্টিকেল 74 কি বললো? ক্লিয়ার পুরো? এক কথায় সাম আপ করি, প্রেসিডেন্টকে সব সময় সহায়তা এবং উপদেশ দেবে প্রাইম মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার। এই কথাটাই বলা আছে আর্টিকেল 74-এ। আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, সো আমরা এগিয়ে যাব। এরপরে যে পয়েন্টটা, মানে ফিচার্স, আমরা তো পার্লামেন্টারি সিস্টেমের ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো দেখে নিচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আমি বলি, কতগুলো টার্ম খুব খেয়াল রেখে পড়বে, কেমন? কতগুলো টার্মিনোলজি রয়েছে, টার্মগুলো বলি তাহলে বুঝতে পারবে আমি কি খেয়াল রেখে পড়তে বলছি। কোনো ক্ষেত্রে দেখবে কোথাও ব্যবহার হয়েছে নমিনেট, কোথাও ব্যবহার হচ্ছে অ্যাপয়েন্ট, কোথাও ব্যবহার হচ্ছে সিলেক্ট, তো কোথাও ব্যবহার হচ্ছে ইলেক্ট। তার মানে নমিনেট, অ্যাপয়েন্ট, সিলেক্ট, ইলেক্ট, জায়গাগুলো কিন্তু খুব সূক্ষ্ম এবং খুব ভাইটাল। এই কোথায় কোন টার্ম ব্যবহার হচ্ছে খুব খেয়াল রেখে পড়বে পড়ার সময়, কেমন? খেয়াল রেখো। আচ্ছা, আমি বিষয়গুলো বলবো কখন কোনটা ব্যবহার হয়, এটাও একটা ঠিক। যাই হোক, তো আমরা পরের পয়েন্টে অবশ্যই চলে যাব। আমাদের পরের পয়েন্টস রয়েছে মেজরিটি পার্টি রুল। মেজরিটি পার্টি রুল মানে এক কথাই বলে দিই, ভোট হলো, ভোটে অনেকে লড়লো, ভোটে বিভিন্ন পার্টি লড়াই করলো, ম্যাক্সিমাম মেজরিটি, মেজরিটি অর্থাৎ ম্যাজিক ফিগার, ঠিক আছে, মানে 51%। 100 জন হলে 51 জন যার দলে আছে, ব্যাপারটা আর কিচ্ছু না। 51% যার দিকে থাকবে ভোট, সে হবে উইনার। বোঝাতে পেরেছি? এবার এখানে একটা ওয়ার্ড আসে কোলিশন গভর্নমেন্ট। কোলিশন গভর্নমেন্ট মানে অনেকগুলো পার্টি যখন একত্রিত হয়ে একটা জোট দল গঠন করে লড়াই করে, যখন কেউ মেজরিটি পেল না, ডিফারেন্ট ABCD পার্টি লড়াই করছে, মেজরিটি কেউই পেল না ইন্ডিভিজুয়ালি, তখন হয়তো 2-3টে পার্টি একসাথে জোটবদ্ধ হয়ে গেল, তাহলে তাদের মেজরিটি বেড়ে গেল এবং তারাই গভর্নমেন্ট ফর্ম করবে। অর্থাৎ মেজরিটিতে যে থাকে সেই কিন্তু গভর্নমেন্ট ফর্ম করে। এই প্রসঙ্গে একটা কথা বলবো, এবার আমি কিন্তু চলে আসবো সেই জায়গাটায় যে ওয়ার্ডটা আমি একটু আগে ইউজ করেছিলাম, প্রাইমাস ইন্টার প্যারেস। আসছি, তো বলছে দ্য লিডার অফ দ্য মেজরিটি পার্টি, দ্য লিডার অফ দ্য মেজরিটি পার্টি ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য PM। ওয়ার্ডটা মনে রাখো, কি ব্যবহার করলাম?
অ্যাপয়েন্টেড। কি ব্যবহার করলাম বলো? অ্যাপয়েন্টেড। তাহলে এই ক্ষেত্রে কিন্তু খুব বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদেরকে। আমি ব্যবহার করেছি অ্যাপয়েন্ট কথা। কোথায় কি ব্যবহার করছি খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ইজ অ্যাপয়েন্টেড। যে ব্যক্তিটি এখন অ্যাপয়েন্ট হবে অ্যাজ পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার, সে কিন্তু ইলেক্টেড হয়ে এসেছে জনতার দ্বারা। জনতা কিন্তু তাকে অ্যাপয়েন্ট করেনি, জনতা তাকে ইলেক্ট করেছে। অ্যাপয়েন্ট করবে কে সেটা দেখব। তাহলে অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার বাই দ্য প্রেসিডেন্ট। তাহলে খুব মন দিয়ে এই জায়গাটা বোঝো। একটা পার্টি জিতলো, ধরে নিলাম এ পার্টি জিতলো। এ পার্টিতে 100 জন সদস্য আছে, তাদের মধ্যে একজন লিডার রয়েছে। সেই লিডারকে চয়েস করে দেবে কে? এ পার্টির সদস্যদের মধ্যে ম্যাক্সিমাম যারা বলবে যে হ্যাঁ এ প্রাইম মিনিস্টার হোক, তখন সেই মেজরিটি পার্টি থেকে তাকে কিন্তু নমিনেট করা হবে। আবার একটা ওয়ার্ড ইউজ করলাম, নমিনেট। তাকে নমিনেট করা হবে যে এ আমাদের দল থেকে আমাদের লিডার বলে মেনে নিলাম। মাইন্ড ইট। এই লিডারের নামটা প্রস্তাবিত হবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট তখন অ্যাপয়েন্ট করবে কাকে? সেই লিডারকে অ্যাজ প্রাইম মিনিস্টার। এবার প্রাইম মিনিস্টার যখন অ্যাপয়েন্ট হয়ে গেলেন, তারপর তিনি এবার প্রেসিডেন্টের সঙ্গে সলা পরামর্শ করবেন যে ওই যে পার্টিটা জিতেছে, প্রচুর সদস্য আছে তো, কিন্তু 15%-এর বেশি তো ক্যাবিনেট গঠন করা যাবে না। এটা কিন্তু তোমরা জানো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল, মনে রেখো। ঠিক আছে, আমাকে অ্যান্সার দিতে হবে কত নম্বর অ্যামেন্ডমেন্ট, অ্যান্সারটা চাইবো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তো ব্যাপারটা আমি যেটা বলছি, তাহলে 15%-এর বেশি যখন আমার ক্যাবিনেটের স্ট্রেংথ হবে না, তাহলে আমি সবাইকে তো আর মিনিস্টার বানাতে পারছি না। সেই ক্ষেত্রে কারা মিনিস্টার হবে বা হবে না সেটা কে ডিসাইড করবে? প্রাইম মিনিস্টারের সাথে প্রেসিডেন্ট আলোচনা করে ডিসাইড করবে। প্রাইম মিনিস্টার উইল সাজেস্ট প্রেসিডেন্ট যে আপনি এদেরকে 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 এই 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 ডিপার্টমেন্টগুলো দিন। ব্যাপারটা বোঝো? ঠিক আছে, হ্যাঁ, এ খাদ্যমন্ত্রী, এ কয়লামন্ত্রী, এ শিক্ষামন্ত্রী, বুঝতে পেরেছ, এ গৃহমন্ত্রী। হ্যাঁ, তো এরকম টাইপের তো জানোই তো আমাদের দেশে সমস্ত বিভিন্ন রকমের মন্ত্রী রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তো এই আর কি, না হেসে লাভ নেই, যাই হোক যেটা ফ্যাক্ট। তো আলটিমেটলি আমরা এগিয়ে যাব একদম রিয়েল ফ্যাক্টের দিকে। সো বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। তো এবার যেটা আমরা ঘটনা হলো, তাহলে আমি কিন্তু অলরেডি কোলিশন গভর্নমেন্টের কেসটা বলে দিয়েছি। যদি কেউই মেজরিটি না পায়, সেই ক্ষেত্রে জোটবদ্ধ হয়ে তখন কিন্তু তারা গভর্নমেন্ট তৈরি করবে। এই রিসেন্টলি মহারাষ্ট্রে যেটা হলো, কেউই মেজরিটি পেল না, তো মহারাষ্ট্রে কিন্তু তখন উদ্ধব ঠাকরের দল এবং আমাদের শরদ পাওয়ারের দল এরা মিলে আমাদের গভর্নমেন্ট বসিয়েছে। এইরকম ব্যাপারটা, আর কিছু না। ঠিক আছে, ওকে। তাহলে পয়েন্ট নাম্বার 1-এ আমরা দেখলাম নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ। নমিনাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, রিয়েল এক্সিকিউটিভ প্রাইম মিনিস্টার। পয়েন্ট নাম্বার 2-তে আমরা দেখে নিলাম মেজরিটি পার্টি রুল করে। যে মেজরিটি পাবে জনগণের ভোটে, তারাই শাসন করবে। ঠিক আছে, হোয়ারএজ আমরা এরপরে দেখে নেব যে কালেকটিভ রেসপন্সিবিলিটি। আমরা দেখব কি কালেকটিভ রেসপন্সিবিলিটি। কি দেখে নেব? কালেকটিভ রেসপন্সিবিলিটি। ব্যাপারটা বলি, কালেকটিভ রেসপন্সিবিলিটি কি, খুব মন দিয়ে শোনো। পরীক্ষায় যদি জানতে চায় হুইচ ইজ দ্য bedrock principle of parliamentary government, এক কথায় অ্যান্সার দেবে, টিক মারবে অপশনে, কালেকটিভ রেসপন্সিবিলিটি। মন দিয়ে বোঝো। তাহলে হোয়াট ইজ কালেকটিভ রেসপন্সিবিলিটি সেটা কিন্তু দেখো, এক কথাই বলছি, the ministers are collectively responsible to parliament in general and to the Lok Sabha in particular. খুব ভালো করে এই জায়গাটা আমি বলবো। ঠিক আছে, আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে আর্টিকেল 74 আর আর্টিকেল 75। আর্টিকেল 74 আমি অলরেডি বলে দিয়েছি। আর্টিকেল 74-এ কি বললাম বলো? আর্টিকেল 74-এ আমি বললাম যে
প্রাইম মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার সে প্রেসিডেন্টকে সবসময় এইড বা সহায়তা দেবে এবং অ্যাডভাইস দেবে, নাম্বার 1। আর নাম্বার 2, আর্টিকেল 75-এ চলে এলাম এবার, অর্থাৎ কালেকটিভ রেসপন্সিবিলিটি কত নম্বর আর্টিকেলে উল্লিখিত আছে? আর্টিকেল 75। কেমন? তাহলে আর্টিকেল 75-এ উল্লেখ আছে কি? কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা। এবার যেটা আমার বলার, তাহলে the ministers are collectively responsible to parliament in general. পার্লামেন্ট মানে লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট, সবার কাছেই এরা দায়বদ্ধ। জনগণের প্রতিনিধি তো, দায়বদ্ধতা আছেই, কিন্তু সব থেকে বেশি দায়বদ্ধ কার কাছে? যে তাকে ভোট দিয়েছে, অর্থাৎ জনগণ। জনগণ যে ভোট দিয়েছে তার কাছে বেশি দায়বদ্ধ, বাকিদের কাছে দায়বদ্ধ কিন্তু কম। সেই জন্য বললাম পার্লামেন্টের কাছে ইন জেনারেল, কিন্তু লোকসভার কাছে, লোকসভা কি? লোকসভা হলো একদম জনপ্রতিনিধিদের একদম খোদ জায়গা একটা, ঠিক আছে? ডাইরেক্টলি ইলেক্টেড জনপ্রতিনিধিরা, রিপ্রেজেন্টেটিভরা, পিপলস রিপ্রেজেন্টেটিভরা ওখানে গিয়ে বসে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করার জন্য, ঠিক আছে? সেই জায়গায় কিন্তু এরা এই ক্ষেত্রে এদের যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা কিন্তু ভীষণ পার্টিকুলার এবং এটাই এদের রেসপন্সিবিলিটি। এটা কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? আর্টিকেল 75। ওকে, কোনো ডাউট নেই আশা করি। ওকে, সো দে অ্যাক্ট অ্যাজ এ টিম, দে অ্যাক্ট অ্যাজ এ টিম, দে অ্যান্ড সুইম অ্যান্ড সিঙ্ক টুগেদার। মানে বুঝতেই পারছো, সবাই ভাই একসাথে আছি, একসাথে থাকবো, না থাকলে কেউ থাকবে না। ব্যাপারটা বুঝে নাও, থাকলে সবাই থাকবে, না থাকলে কেউ থাকবে না। মাইন্ড ইট। দেখো কিরকম ব্যাপারটা বলতে চাইছে যে লোকসভা ক্যান রিমুভ দ্য মিনিস্ট্রি কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই প্রাইম মিনিস্টার ফ্রম অফিস বাই পাসিং এ ভোট অফ নো কনফিডেন্স। অবশ্যই নো কনফিডেন্স মোশন, অনাস্থা প্রস্তাব। নো কনফিডেন্স মোশন মানে অনাস্থা প্রস্তাব। অর্থাৎ আমি বলেছিলাম যে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট একটা আনস্টেবল গভর্নমেন্ট। যদি দেখা যায় যে পার্লামেন্টে যারা রয়েছে তারা তাদের কাজগুলো ভালো করে করতে পারছে না, সেই ক্ষেত্রে কি করা হবে? সেই ক্ষেত্রে একটা জিনিসই করা হবে, তাদের এগেনস্টে নো কনফিডেন্স আসবে, বা তাদের মেজরিটি হারিয়ে গেছে, তাদের সমর্থন পাচ্ছে না, জনসমর্থন পাচ্ছে না, অর্থাৎ জনপ্রতিনিধিরা বেরিয়ে যাচ্ছে সেই পার্টি থেকে বা ছেড়ে দিচ্ছে তাদের দায়িত্ব। সেই ক্ষেত্রে তাদের মেজরিটি কমে গেলে, অর্থাৎ 51% থেকে যদি কমে যায়, সেই ক্ষেত্রে বিপক্ষ কি নিয়ে আসবে? নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব। এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে সরকার পক্ষ বা যারা সরকার গঠন করেছিল তারা যদি মেজরিটি শো করতে না পারে, যে না আমাদের জনসমর্থন রয়েছে, যদি দেখাতে না পারে, তাহলে তাদের সরকার উল্টে যাবে। প্রাইম মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার পুরোপুরি ডিসলভ হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এই ক্ষেত্রে কিন্তু সেই জন্য বলেছে তারা কালেকটিভলি রেসপন্সিবল। যতক্ষণ প্রাইম মিনিস্টার আছে ততক্ষণ তার কাউন্সিল অফ মিনিস্টারও আছে। মাইন্ড ইট। এবার কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার যদি যায় তাহলে একসাথে যাবে, থাকলে একসাথে থাকবে। বোঝাতে পেরেছি? ওকে, ডাউট থাকলে জিজ্ঞাসা করবে অবশ্যই। কেমন? আচ্ছা, আমরা এর পরের পয়েন্টটা, খুব ছোট্ট পয়েন্ট, পলিটিক্যাল হোমোজেনিটি এখানে ব্যবহার করেছে, তোমাদের এমএক্সপিতে রয়েছে, জাস্ট একবার এক লাইনে বলে দেবো। পলিটিক্যাল হোমোজেনিটি মানে কি? ব্যাপারটা একটুখানি বলি। একই পার্টি থেকে যদি মেজরিটি পেয়ে আসে, তাদের ইডিওলজি এক। ইডিওলজি বা আইডিওলজি মানে কি? তাদের আদর্শ। বামপন্থী আদর্শ আছে, ডানপন্থী আদর্শ আছে। কি জিনিস এগুলো তোমরা তো অ্যাজ ইউজুয়াল জানোই, যদি না জানো আমাকে জিজ্ঞাসা করে পরে বলবো বামপন্থী কি, ডানপন্থী কি। তবে নট সো মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পারপাস, না জানলেও চলবে। কেমন? আর যদি অনেকগুলো কোয়ালিশন গভর্নমেন্ট হয়, অর্থাৎ ডিফারেন্ট ABCD পার্টির সঙ্গে যদি মিলে চলতে হয়, আমার মতের সাথে ওর মত না মিলছে, সেই ক্ষেত্রে কনসেনসাস একটা ওভারঅল সবাই যেটা মেনে নিচ্ছে বা একটা আপোষ মীমাংসার মধ্যে দিয়ে কাজ চালাতে হয়। তো ওইটাই বলেছে যে পলিটিক্যাল হোমোজেনিটি, অর্থাৎ ন্যাচারালি দেখা যায় একই পলিটিক্যাল পার্টির এক ধরনেরই এজেন্ডা থাকে। বুঝতে পেরেছো? ডিফারেন্ট পলিটিক্যাল পার্টির ডিফারেন্ট এজেন্ডা থাকে। বুঝতে পেরেছো? ওকে। ডাবল মেম্বারশিপ, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডাবল মেম্বারশিপ, আমি একটা লাইন পড়বো আগে। ডাবল মেম্বারশিপে
The ministers are member of both the legislature and the executive. আমাদের দেশের কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে? জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ। লেজিসলেটিভ হলো আইন বিভাগ, এক্সিকিউটিভ হলো শাসন বিভাগ অর্থাৎ এক্সিকিউট করবে, এবং জুডিশিয়ারি হলো বিচার বিভাগ। দে অল আর ডিফারেন্ট, কিন্তু মনে রাখতে হবে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে এগুলো ডিফারেন্ট। অ্যাকচুয়ালি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে 100% ডিফারেন্ট। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে এক্সিকিউটিভের জায়গায় কাজ করে, এবং জুডিশিয়ারি জায়গায় কাজ করে, লেজিসলেটিভের জায়গায় কাজ করে। কিন্তু পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে লেজিসলেটিভের আন্ডারে এক্সিকিউটিভরা থাকে। আন্ডারে বললাম ইন দ্যাট সেন্স, এমন নয় যে আন্ডারে, তারা ডিফারেন্ট বডি, কিন্তু কোনো একটা জায়গায় লেজিসলেচার যেটা বলে সেই অনুযায়ী এক্সিকিউটিভদেরকে এক্সিকিউট করতে হয় সবকিছু। বোঝাতে পেরেছি? অর্থাৎ লেজিসলেটিভ যেটা বলে, আইন যেরকম ভাবে কথা বলে, ঠিক সেরকম ভাবে তাদেরকে কি করতে হয় বলো? তারা সেইভাবে এক্সিকিউটিভরা তাদের কাজ করে। আবার তুমি বলবে তাহলে মিনিস্টাররা কি এক্সিকিউটিভ? অবশ্যই তারা লেজিসলেটিভের অংশ হলেও তারাও এক্সিকিউটিভের মধ্যে পড়ে। কেন? প্রাইম মিনিস্টারকে এক্সিকিউটিভ দেখলাম না, কিন্তু ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ। প্রেসিডেন্টও এক্সিকিউটিভ, কিন্তু সে ডি জুরি এক্সিকিউটিভ। আবার তোমরা যারা WBCS হতে চলেছ বা যারা সিভিল সার্ভিসে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরাও তো এক্সিকিউটিভ হবে। WBCS সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, তার মানে কি? এক্সিকিউটিভ মানে তুমি কিন্তু ডাইরেক্টলি প্রশাসনিক যে কর্মকাণ্ডগুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করছো, এক্সিকিউট করছো। ব্যাপারটা ক্লিয়ার? সম্পাদন করা, এক্সিকিউট করা মানে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, তো এই জায়গাটা আমি একটুখানি ডিসকাস করবো। আমি একটা জায়গায় নোট নিয়ে রেখেছি যে দ্য মিনিস্টার্স আর দ্য মেম্বার্স অফ দ্য বোথ লেজিসলেচার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ। ইট ইমপ্লাইজ, এর মানেটা কি? ইট ইমপ্লাইজ এ পার্সন ক্যানট বি এ মিনিস্টার উইদাউট বিং এ মেম্বার অফ পার্লামেন্ট। বোঝাতে পারলাম এই জায়গাটা? আমাদের এই প্রসঙ্গটা রিয়েল লাইফ এক্সাম্পলও দেবো, কথাটা মন দিয়ে শোনো। তুমি যদি মনে করো তুমি মিনিস্টার হতে চাও, তুমি মন্ত্রী হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আগে জনপ্রতিনিধি হতে হবে। পার্লামেন্টের সদস্য না হয়ে তুমি মন্ত্রী হতে পারবে না, কিন্তু হতে পারবে, কিন্তু তার টেনিয়ার ম্যাক্সিমাম 6 মাস থাকবে। তোমাকে 6 মাসের মধ্যে, কনজিকিউটিভ 6 মাসের মধ্যে তোমাকে কোনো একটা রিজিয়ন থেকে জনমত নিয়ে জিতে আসতে হবে, তবেই তোমার মন্ত্রিত্ব বজায় থাকবে, আদারওয়াইজ নয়। অর্থাৎ একজন এক্সিকিউটিভ যদি কেউ হতে চায় তাহলে তাকে অবশ্যই মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে, লেজিসলেচারের অংশ হতেই হবে। বোঝাতে পেরেছি? মানে এই রকম কেসে কিন্তু, মানে ইন কেস অফ লেজিসলেচার, মানে ইট ইমপ্লাইজ এ পারসন ক্যানট বি এ মিনিস্টার, বুঝতে পেরেছো, উইদাউট বিং এ মেম্বার অফ পার্লামেন্ট। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট না হয়ে সে কিন্তু কখনোই সে মিনিস্টার হতে পারবে না। দিস ইজ দ্য ভেরি থিং, দিস ইজ দ্য ভেরি আইডিয়া আই এম টকিং অ্যাবাউট। ওকে, এরপরের যে পয়েন্ট, আর বেশি নেই, 3টে পয়েন্ট আছে। আজকে 3টে পয়েন্ট আলোচনা করে স্টপ করব, কারণ এই ভিডিওর পার্ট 2 এ গিয়ে আমি ডিসকাস করব যে প্রেসিডেন্সিয়াল কাইন্ড অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টের কম্প্যারিজন এবং তাদের মেরিটস ডিমেরিটস এগুলো। কিন্তু পার্ট 1 এ যেহেতু ভিডিওটা সো মাচ লং হয়ে যাবে, এবং আমার মনে হয় এই যে ব্যাপারটা তোমরা নিলে, এই নোটসটা নিতে গেলেও তোমাদের অনেকটা বেশি কিন্তু বেশ খাটনি হবে। তবে আমরা প্রশ্ন দেখব, প্রশ্ন আমি একটু পরেই তোমাদের কিছু প্রশ্ন আমি দেখাবো যে কিরকম প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোর আমরা উত্তর কিভাবে করতে পারি। সো একটুখানি কার দেখে নি, 3টে পয়েন্ট আছে। তাহলে লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার, এই ক্ষেত্রে আমরা বলেছিলাম প্রাইম মিনিস্টারের লিডারশিপ। প্রাইম মিনিস্টারকে কি বলেছিলাম আমরা? একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, প্রাইমাস ইন্টার প্যারেস, মানে বলেছিলাম ফার্স্ট অ্যামং ইকুয়াল, অর্থাৎ সকলের মধ্যে অগ্রণী, এগিয়ে আছে, প্রথম। এর অর্থ কিন্তু একটা জিনিস তোমাকে বলি, মন দিয়ে শোনো, সেটা হলো প্রাইম মিনিস্টার এটা লিডার, সেটা তার লিডারশিপ রোল থাকবে, তার উপর দায়িত্ব অনেক বেশি থাকবে তুলনামূলক অন্য মিনিস্টারদের থেকে। এবং এ কিন্তু লিডার কোন কোন ক্ষেত্রে? 3টে জায়গায় লিডার। পরীক্ষায় যদি জানতে চাই এর মধ্যে কোনটাই প্রাইম মিনিস্টার, কোন জায়গার লিডার নয়, তাহলে আমাকে যদি জেনে যাই কোন কোন জায়গার লিডার প্রাইম মিনিস্টার, তাহলে বাকিটা আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। দেখে নাও প্রাইম মিনিস্টার কিসের লিডার? হি ইজ দ্য লিডার অফ কাউন্সিল অফ মিনিস্টার। হি ইজ দ্য লিডার অফ কাউন্সিল অফ মিনিস্টার, নাম্বার 1। হি ইজ দ্য লিডার অফ পার্লামেন্ট। হি ইজ দ্য লিডার অফ পার্লামেন্ট, নাম্বার 3।
হি ইজ দ্য লিডার অফ দ্য পার্টি ইন পাওয়ার, হি ইজ দ্য লিডার অফ পার্টি ইন পাওয়ার। বোঝাতে পেরেছি? তিনটে ক্লিয়ার। সে হলো কাউন্সিল অফ মিনিস্টারের লিডার, নাম্বার 2 হলো পার্লামেন্টের লিডার, এবং থার্ড হলো পার্টি ইন পাওয়ার। খেয়াল রাখতে হবে। এবার কিন্তু মন দিয়ে শোনো, ডিসলিউশন অফ দ্য লোকসভা মানে লোয়ার হাউস মানে লোকসভা, ডিসলিউশন মানে ডিজলভ হয়ে যাওয়া। যে লোকসভাটা গঠন হলো জনভোট পেয়ে এসে, দেখা গেল তারা সরকার চালাতে পারলো না, বা মতবিরোধ শুরু হলো, সবাই অনাস্থা প্রস্তাব আনছে, সঙ্গ ছেড়ে দিচ্ছে, জনমত প্রতিনিধিত্ব যারা করছে তারা হয়তো সঙ্গ ছেড়ে দিচ্ছে, এদের সংখ্যাগরিষ্ঠতা কমে যাচ্ছে। সেই রকম ক্ষেত্রে লোকসভা ডিজলভ হয়ে যেতেই পারে, এবং লোকসভা ডিজলভ হলে কিন্তু সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টারও ডিজলভ হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আমাদের মেন টপিক কি ছিল? আর্টিকেল 74 আর 75 নিয়ে আলোচনা। উই হ্যাভ অলরেডি ডান, দ্যাটস ইট। আবার কি? এবার দেখে নাও তো, দ্য লোকসভা ক্যান বি ডিজলভড, এই পরীক্ষায় প্রশ্ন আসে এটা, দ্য লোকসভা ক্যান বি ডিজলভড বাই দ্য প্রেসিডেন্ট। কে করতে পারে? বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার। এই জায়গাটা খুব ভাইটাল। শুধু শুধু বলেছি প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কত কত অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট 42 এবং অ্যামেন্ডমেন্ট 44। এবার যেটা বলছিলাম যে লোকসভা ক্যান বি ডিজলভড বাই দ্য প্রেসিডেন্ট। কে করতে পারে ডিজলভ? প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে, খেয়াল রাখতে হবে, প্রাইম মিনিস্টার রেকমেন্ড করলো, প্রেসিডেন্টকে বলবে যে আপনি ডিজলভ করে দেন হাউস, এবং তখন প্রেসিডেন্ট জাস্ট সিগনেচার করবে, দ্যাটস ইট। বুঝতে পারা গেছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আর একটা পয়েন্ট, আমাদের লাস্ট পয়েন্ট, সিক্রেসি, গোপনীয়তা। সরকারের মধ্যে কি হবে না হবে, সরকারি কাজকর্ম, সেগুলো যদি বিদেশি জানতে পারে, বা আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি বা এক্সটার্নাল সিকিউরিটির ক্ষেত্রে একটা থ্রেট হতে পারে, সেই জন্য সরকার কিন্তু আমাদের সবকিছু গোপন রাখবে, এরকম একটা প্রমিস করে, এবং এই প্রমিসটা কিন্তু একটা শপথ বাক্যের মাধ্যমে করা হয়। এই শপথ বাক্যটা কি? দ্য ওথ অফ সিক্রেসি, সিক্রেসি মানে গোপনীয়তা, টু দ্য মিনিস্টার্স ইজ অ্যাডমিনিস্টার্ড বাই দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ গোপনীয়তার জন্য যে শপথ বাক্য পাঠ করানো হয় সেটা কে করেন? সেটা করেন প্রেসিডেন্ট। তো আজকে পার্ট 1 হিসেবে আজকে ক্লাসের পার্ট 1 লেকচারটা দিলাম। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। এটা নোটস নিয়ে নাও, কাল পরশুর মধ্যে আমি পার্ট 2টা দিয়ে আমাদের এই পার্লামেন্টারি সিস্টেমটা কভার করে দেব। তারপরে আসবো আমরা ফেডারেল সিস্টেমে। আই হোপ ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাস সম্পর্কে কোনো অভিমত থাকলে আমাকে অবশ্যই জানাও, ঠিক আছে? কারণ যেহেতু বুঝতেই পারছো সামনাসামনি ইন্টারাক্ট করতে পারি না, রিপ্লাইটা খুব দরকার পড়ে। মানে তোমাদের ওপিনিয়নগুলো আমার কাছে খুব ভাইটাল হয়ে যায় এখন, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে আমাকে জানাও, দারুণ বুঝেছি। যদি বুঝতে না পারো বলো এই জায়গা বুঝলাম না। আর যদি পুরো ব্যাপারটা ক্লিয়ার থাকে বলো ক্লিয়ার। আর যদি কিছু ওপিনিয়ন থাকে যে স্যার এইভাবে একটু বলুন, ওইভাবে একটু বলুন, বা পড়ানোটা ঠিক হয়েছে বা হয়নি, যে সামথিং, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, তুমি ওপিনিয়ন দিতে পারো। ক্লাস ভালো লাগলো ওপিনিয়ন, খারাপ লাগলে মানে কি, যদি কোনো জায়গা গন্ডগোল মনে হয়, বুঝতে না পারা যায়, কোয়েশ্চেন করো। আমি পুরোটাই ওপেনলি তোমাদেরকে এই জায়গাটা লাস্ট অফ অল তোমাদেরকে বলবো। তাতে কি হবে, আমার ইন্টারাকশনের জায়গাগুলো আমি আরো ইমপ্রুভ করতে পারবো। কারণ আমরা চাইছি একটা ক্লাসরুম অ্যাটমসফিয়ার তৈরি করতে। আজকের ইন্টারফেস ক্লাসের দেখো, একদম ক্লাসে বসে যেন তোমাদেরকে পড়াচ্ছি, এবং আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। এবং যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেই পয়েন্টগুলো কিন্তু এবার আমরা কতগুলো কোয়েশ্চেনের মধ্যে দিয়ে একটু দেখে নেব। চলো কোয়েশ্চেনগুলো দেখে নেওয়া যাক। দেখো, হ্যালো। সো একটা জিনিস, কোয়েশ্চেন অ্যান্সারগুলো কয়েকটা করলে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে যে আমরা যে ক্লাসটা করলাম, এবং এখান থেকে শুধু আমি এখন 4টে কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করাবো, এর অর্থ এই নয় যে এখান থেকে 4টে কোয়েশ্চেন তৈরি হয়। প্রচুর কোয়েশ্চেন তৈরি হয়, এবং ক্লাস করাতে করাতে আমি বলেও দিয়েছি। তো তবুও 4টে কোয়েশ্চেনের জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি যে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো মানে করা খুব কঠিন হয়ে যায়। তো এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে হলে তোমাদেরকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। প্রথম, ডেটা অটোমেটিক মনে থাকবে। আর্টিকেল 74, আর্টিকেল 75 তুমি কোনোদিনই ভুলবে না, ঠিক আছে? যেটা পার্লামেন্ট নিয়ে ডিল করে, সেন্টার। আর্টিকেল 163, 164 যেটা রাজ্যকে নিয়ে ডিল করে, সেটাও তুমি কোনো সময় ভুলবে না। কিন্তু যেটা কনসেপ্টের ওপর প্রশ্ন, যেমন ফার্স্টের প্রশ্নটা আমরা দেখে নিই।
পার্লামেন্টারি গভর্নমেন্ট এর আর কি নাম আছে? তাহলে আমরা দেখতে পেয়েছিলাম ক্যাবিনেট গভর্নমেন্ট বলে, কারেক্ট। বলেছে আর কি কি, রেসপন্সিবল গভর্নমেন্ট, হ্যাঁ সেটাও বলে, ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট, তিনটেই বলে। তাহলে অ্যান্সার কি হবে? অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি। আই হোপ ইট ইজ ক্লিয়ার। বুঝতে পেরেছ? নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক ইজ নট রিলেটেড? এইটা কিন্তু পরীক্ষার হলে ভুল হয়, আমাদেরও ভুল হয়, সকলের ভুল হয়। এই জায়গাটা খুব ভাইটাল, নট রিলেটেড টু পার্লামেন্টারি গভর্নমেন্ট। আচ্ছা, পার্লামেন্টারি গভর্নমেন্ট পড়তে গিয়ে যে যে জিনিসগুলো দেখলাম, দেখি তো কোনটা পড়িনি, কোন টার্মটা অজানা আমাদের কাছে। রিজলিউশন অফ লোয়ার হাউস পড়েছি, লোয়ার হাউসের গুরুত্ব। কালেকটিভ রেসপন্সিবিলিটি পড়েছি, ভীষণ ইম্পর্টেন্ট কালেকটিভ রেসপন্সিবিলিটি। লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার পড়েছি, কিন্তু ওখানে কোথাও একটা পড়লাম না, ডাবল এক্সিকিউটিভ। ডাবল এক্সিকিউটিভ পড়েছিলাম তো, কিন্তু এখানে কি আছে? সিঙ্গেল এক্সিকিউটিভ। অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? ডি। এটা হবে না, মানে ডি ইজ নট রিলেটেড টু পার্লামেন্টারি গভর্নমেন্ট। এই সিঙ্গেল এক্সিকিউটিভ হলো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট যেগুলো হয়, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের মানে ফিচার্স হলো সিঙ্গেল এক্সিকিউটিভ। ডাবল এক্সিকিউটিভ মানে লেজিসলেচারেরও দায়িত্ব থাকবে, এক্সিকিউটিভেরও দায়িত্ব থাকবে। মনে পড়ছে আমি একটা জায়গায় বলেছিলাম যে কেউ কখনোই মিনিস্টার হতে পারে না যদি না সে পার্লামেন্টের সদস্য হয়। বোঝাতে পেরেছি জায়গাটা? আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, এরপরে একটা প্রশ্ন দেখা যাক, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। আবার এখানে বলছে কোনটা কারেক্ট নয়, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু 42 এবং 44তম সংবিধান সংশোধন, ইট ইজ কম্পালসারি ফর প্রেসিডেন্ট টু কমপ্লাই উইথ দ্য অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার। অবশ্যই এটা কারেক্ট। আমি বারবার বলেছি, শুরুতেই বলেছিলাম যে আর্টিকেল 74-এ একটা কথা উল্লেখ আছে যে প্রাইম মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে, এই প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার মিলে সবসময় প্রেসিডেন্টকে কি করবে? এইড দেবে এবং অ্যাডভাইস দেবে। কি দেবে? এইড দেবে এবং অ্যাডভাইস দেবে। তাহলে সেই জায়গায় ইজিলি এটা বলা যায় যে কোনটা, এটা তার মানে কারেক্ট। আচ্ছা, নট কারেক্ট বলেছে। আচ্ছা, প্রেসিডেন্সিয়াল সিস্টেম ইজ বেসড অন ডাবল এক্সিকিউটিভ, ব্যাস পেয়ে গেছি। এটা হবে না, আমি একটু আগেই বললাম প্রেসিডেন্সিয়াল কি, সিঙ্গেল এক্সিকিউটিভ। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সিঙ্গেল এক্সিকিউটিভের উপর, তার মানে এটাও হবে এটাও হবে। দেখলাম না, একবার দেখে নিতেই পারি। অ্যাকর্ডিং টু আর্টিকেল 74 কি বলছে দিয়েছে, আর আর্টিকেল 74-75 পার্লামেন্টারি সিস্টেম নিয়ে কথা বলে। তার মানে তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেরে যাচ্ছ। আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, কোয়েশ্চেনটা একবার দেখে নাও নিজে নিজে, কেমন? এরপরে নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে, নেক্সট প্রশ্নে যাচ্ছি। আর একটা প্রশ্ন, লাস্ট, এরপরে ক্লাসটা আজকের মতো স্টপ করব। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং। খুবই ভালো। তাহলে লোকসভা রিপ্রেজেন্টস দ্য পিপল অফ ইন্ডিয়া, কারেক্ট। দ্য রাজ্যসভা রিপ্রেজেন্ট দ্য স্টেট, এটাও কারেক্ট। রাজ্যগুলোকে রিপ্রেজেন্ট করে রাজ্যসভা, মানুষকে ডাইরেক্ট প্রতিনিধিত্ব করে লোকসভা। দেয়ার আর অনলি 98 টপিক্স ইন দ্য সেন্ট্রাল লিস্ট অ্যাট দিস টাইম। এখন এটা পড়া হয়নি, তোমরা জানো না হয়তো অনেকে। আর ডি অপশনটা দেখি, রাজ্যসভা প্রোটেক্টস দ্য স্টেট উইথ আননেসেসারি ইন্টারফারেন্স ফ্রম দ্য সেন্টার, এটাও কারেক্ট। তাহলে আলটিমেটলি সি। এটার সম্পর্কে তোমাকে বলে রাখি, এ ধরো 7th শিডিউল, হ্যাঁ, এই 7th শিডিউলে উল্লেখ আছে, 3টে লিস্টের কথা বলা হয়েছে। বুঝতে পারলে কি কি? আমি ব্যাপারটা বলি, এই সিটা, হ্যাঁ, এটাই ভুল। এখানে কি বলা হয়েছে? 3টে লিস্ট, মানে লিস্ট 1 একটা হলো ইউনিয়ন লিস্ট, একটা হলো তোমার কনকারেন্ট লিস্ট, আর একটা হলো স্টেট লিস্ট। কনকারেন্ট লিস্ট হলো ইউনিয়ন প্লাস স্টেট। বুঝতে পারলে? তাহলে ইউনিয়ন লিস্টে মনে রাখবে, ইউনিয়ন লিস্ট মানে সেন্টার, কেমন? সেন্টার। অর্থাৎ এতে 101টা আইটেমসের কথা উল্লেখ আছে, এখানে বলেছে 98, অর্থাৎ এটাই হবে রং। ব্যাপারটা বুঝতে পেরেছ? আই হোপ ইট ইজ ক্লিয়ার। সো আমরা নেক্সট পার্ট 2 এর ক্লাসটা করে নিলে, আমাদের ভিডিওর পার্ট 2 আনছি আমি, তখন তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আজকের ভিডিও নিয়ে কোনো রকমের কোনো কোয়ারিজ জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই জানাও। থ্যাংক ইউ, টাটা।